আমরা একা নই তো। 2079 সাল, সভ্যতা চাঁদের পাড়ে গেছে, মঙ্গল থেকে পানি এনেছে, কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো পায়নি। আমরা একা নই তো। সেই প্রশ্নের উত্তর খুঁজতে মানুষ পাঠায় এক মিশন। 1977 সালে নাসা পাঠায় ভয়েজার 1। 1979 সালে সবচাইতে বড় গ্রহ বৃহস্পতিতে পাঠানো হয় একটি মহাকাশ যান। উদ্দেশ্য ছিল মহাকাশে যদি কোনো আননোন এন্টিটি থাকে তার সঙ্গে পৃথিবীর যোগাযোগ স্থাপন করা। এরকম আরো বেশ কয়েকটি মহাকাশ অপারেশন চালানো হয়। উদ্দেশ্য ছিল একই রকম, আমাদের পৃথিবীর বাইরে যদি কোনো ইন্টেলিজেন্স থাকে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। এরকম একটি অপারেশন ছিল অপারেশন ওসিরিস, যেটা উদ্দেশ্য ছিল মহাকাশ থেকে পাওয়া একটি সিগন্যালকে ট্রেস করা, যেখানে বোঝা যায় যে কিছু একটা আছে, যেটা মানুষের মতো কোনো একটা প্রাণী আছে। মুভির একদম শুরুতে দেখা যায় ওসিরিস নামের স্পেসশিপটা পৃথিবীর কাছাকাছি চলে এসেছে। একদল বিশেষ বাহিনী ও সেনা সদস্য আকাশের দিকে তাকিয়ে আতঙ্কে গুলি ছুটতে থাকে। তাদের ধারণা অপোজিশন আক্রমণ করেছে। যে যুদ্ধ হয় তা একটি ইলিউশন। এটা অনেকটা ধ্বংসপ্রাপ্ত শহর, ধুলোবালি ও মরুভূমির মতো এক সেটিং এ। পোশাক, ভাষা, লুকানো শত্রু, অস্ত্রধারীদের আচরণ সব মিলিয়ে সেটটা অনেকটা সিরিয়া, ইরাক বা আফগানিস্তানের মতো। তবে বাস্তবে কোনো কিছু স্পষ্টভাবে দেখেনি। তারা তুমুল যুদ্ধ করে এবং একে অপরকে গুলি ছোড়ে। গুলিতে অনেক সৈন্য মারা যায়, যেটা কেলি এবং কেলির টিম বুঝতে পারে। তো আসলে কি সেটা বাস্তব? হঠাৎ করে একটা স্পেসশিপের মতো কিছু একটা আসে তাদের মাথার উপরে। সে একটা ওয়েভ এক্সপ্লোর করে, যার ফলে তাদের অপোজিশন সৈন্যরা মিলিয়ে যায়। স্ক্রিন ব্ল্যাক হয় এবং কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই একটি লিকুইড সেলে তারা বন্দি আছে। হঠাৎ তারা লিকুইড থেকে বের হয়, মানে তাদেরকে কেউ বের করে দেয়। তারা পড়ে যায় এবং একে অপরকে জিজ্ঞেস করে আসলে আমরা কোথায় ছিলাম, এই লিকুইডটা কি। এক্সাক্ট প্রশ্নের অ্যান্সার কেউই দিতে পারে না। কেউ জানে না আসলে তারা কোথায় ছিল, কোথা থেকে বের হয়েছে, কতক্ষণ ছিল। শুধু এটা জানে তারা এক অপরিচিত জায়গায় এসে পড়েছে, যেটার সঙ্গে তাদের কোনো পূর্ব পরিচয় নাই। তাদের মিশন লিডার ছিল ক্যাপ্টেন কেলি। মিশনের লক্ষ্য ছিল একটি রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া মহাকাশ যান খুঁজে বের করে তার রহস্য উন্মোচন করা। রোদেল ছিল কেলির একজন দক্ষ সদস্য, অস্ত্র এবং সিকিউরিটি অপারেশন স্পেশালিস্ট। জ্যাক্স রোদেলের বন্ধু, কম্ব্যাট টেকনিশিয়ান মার্তিনেজ, উনি ছিল একজন টেকনিক্যাল বিশেষজ্ঞ। নাশ ছিল কেলির টিমের একজন নতুন সদস্য, খুব বুদ্ধিমান কিন্তু অস্থির। বুল হচ্ছে কেলির টিমের একজন ভেটেরান সদস্য। মুভির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চরিত্র হচ্ছে আনিয়া। আনিয়া ছিল মেডিকেল বা সাইকোলজিক্যাল অফিসার চরিত্রের। উনি ছিল রাশান। এর আগেই ওসিরিস স্পেসশিপে একটা অপারেশনে এসে আটকে যায়। রাবি ছিলেন একজন তরুণ ক্রু, উনিও ছিল রাশান। উনি আনিয়াকে মা বলে ডাকে। শিপ তাকে এক্সপেরিমেন্ট অথবা একটি সাবজেক্ট হিসেবে ব্যবহার করে। তো তারা লিকুইড থেকে বের হওয়ার পরেই তাদের স্মৃতিভ্রম হয় এবং কিছু পর্যবেক্ষণ করে কেলি সিদ্ধান্তে আসে যে তাদের নিয়ে কেউ একজন খেলছে এবং তারা শীঘ্রই এখানে আসবে। এই স্থানটি তাদেরকে দ্রুতই ত্যাগ করতে হবে। তারা সামনে এগোনোর সিদ্ধান্ত নেয়। আরেকটা ব্যাপার তারা খেয়াল করে যে তাদের অস্ত্রগুলি লোডেড ছিল। কেউ একজন সবকিছু রেডি করে তাদের কাছে দিয়ে গেছে। ব্যাপারটি অবাক করার মতো ছিল। কেউ তাদের নিয়ন্ত্রণ করছে, এটা মোটামুটি ধরে নেই আগাই তারা। তো সামনে একটা অদ্ভুত দরজা পায়, যেটা তারা ম্যানুয়ালি ওপেন করে ভেতরে ঢুকে। তারা করিডোরের মাথায় আরেকটা দরজা দেখে, যেটা আগেরটার চেয়ে বেশি বিপজ্জনক ছিল। তো তারা বিকল্প রাস্তা খুঁজতে থাকে। সিদ্ধান্ত হয় যে ভেন্টিলেশন লাইনের সরু জায়গা দিয়ে তারা আগাবে। পাঠানো হয় সেই রাস্তাটা চেক করার জন্য। আসলে এই জায়গাটি ছিল একটা গোলক ধাঁধার মতো। কেউ বলে এটি মাটির নিচে, কেউ বলে এটি পানির নিচে। কেলি বলে যে এইটা অজানা একটা জায়গা, আমরা জানি না এটা কোথায়। তারা হঠাৎ একটা চিৎকার শুনতে পায়। কেলি তার টিম নিয়ে ওই স্থানের দিকে আগাতে থাকে। আসলে জাহাজটি অন্বেষণ করার সময় মানুষের মৃতদেহ এবং জৈব দেয়াল দেখতে পায়, যেখানে পন্দিত আলো লাগানো থাকে। তারা চিৎকারের স্থানে যায় এবং সামনে একটা মেয়েকে দেখে, যে বন্দি অবস্থায় ছিল। তার 2 হাত বাঁধা ছিল। কেলিকে বলে 4 নম্বর লিভারটা টানতে, মানে স্পেসিফিক 4 নম্বর। বাট সে কিভাবে জানতো যে 4 নম্বর লিভারটা টানলে ওপেন হবে, সেটা সে বলতে পারে না। আসলে তাদের ব্রেন নিয়ে কেউ খেলছে, সেটা অনুমান করাই যায়। তারাও সেটা বুঝতে পারে। 4 নম্বর লিভারটা টানে এবং সেই মেয়ে আনলক হয়ে যায়। তারা একটা অস্ত্র পায়, যেটা অনেকটা উচ্চমানের অস্ত্র, যেটা পৃথিবীতে তারা কখনো ব্যবহার করে নাই। তারা এক এলিয়েনের দেখা পায়, যা ছিল বিভৎস। এই এলিয়েন সম্ভবত ওই মেয়েকে পাহারা দিচ্ছিল। মেয়েটির নাম ছিল রবি। তাকে পাহারা দেওয়ার জন্য নিয়োজিত ছিল এই এলিয়েন। কেলির দলের কাছে থাকা অস্ত্র দিয়ে ওই বিভৎস প্রাণীটিকে প্রতিরোধ করার জন্য
গুলি চালানো হয়। যখন তাদের অস্ত্র ব্যর্থ হয় তখন সেই অত্যাধুনিক অস্ত্র যেটা তারা পেয়েছিল সেটা চালাতে যায়, কিন্তু চালাতে পারে না। রোদেল হঠাৎ সে অস্ত্রটি চালাতে সক্ষম হয়, কিন্তু সে নিজেও জানে না কিভাবে সে অস্ত্রটি চালাতে শেখে। পরে কেলি তাকে কোয়েশ্চেন করে, তুমি কিভাবে এটা শিখলা? তো রোদেল সেখানে বলে যে আমি জানি না কিভাবে এটা আমি শিখেছি। এই শিপটা ছিল অদ্ভুত। এই শিপটা মানুষের ব্রেন নিয়ে খেলতো। তাদেরকে যখন লিকুইডে রাখা হয় তখনই হয়তো বা কিছু একটা তাদের ব্রেনে কোডিং করে দেওয়া হয়েছে, যেগুলো পরবর্তীতে ইলিউশনের মতো তারা দেখতে পায়। এই অত্যাধুনিক অস্ত্র দিয়ে যখন ফায়ার করা হয় তখন এই এলিয়েনের মতো বিভৎস প্রাণীটি মারা পড়ে। রবি তাদেরকে বলে যে এখান থেকে দ্রুত সরে পড়তে হবে, না হলে এই প্রাণীগুলো যে কোনো মুহূর্তে আবার এখানে চলে আসবে। তারা সরে যাওয়ার আগেই একদল এলিয়েন তাদের পুরো আক্রমণ করে বসে। প্রচন্ড গোলাগুলির এক পর্যায়ে রবি একটা গেট অফ করে দেয় এবং একটা ছুরি দিয়ে গেটটা এমনভাবে আটকায় যাতে এলিয়েনরা সহজে খুলতে না পারে। পুনরায় যুদ্ধ হয় এবং গোলাগুলির এক পর্যায়ে সকল এলিয়েন প্রাণী মারা যায় যারা তাদেরকে আক্রমণ করতে এসেছিল। তো রবিকে পাওয়ার পরে তাদের মধ্যে টানাপোড়েন শুরু হয়। তারা রবিকে প্রথমে ট্রাস্ট করতে চায় না। তারা মনে করে রবি হয়তোবা এলিয়েনদের রিপ্রেজেন্টেটিভ ছিল। তারা বিশ্বাস অবিশ্বাসের মাঝেই তাকে অনেকগুলো প্রশ্ন করে, বাট জাহাজের ঘটনাগুলো এমনভাবে ঘটতে থাকে রবিকে তারা তাদের টিমে নিতে বাধ্য হয় এবং তারা একই সঙ্গে আগাতে চায়, কারণ তাদের শত্রু একই ছিল। এদিকে নাস যে ছিল ইয়াং এবং নতুন, সে রাবিকে নিয়ে প্রচন্ড আপত্তি তোলে। সে মনে করে রাবি একজন এলিয়েনের এজেন্ট। মুভির শুরুতেই যেই যুদ্ধটা হয়, যেটা ইলিউশনের যুদ্ধ ছিল, এই গোলাগুলির মাঝে রেইস নেমে একজনকে মেরে ফেলে, বাট তারা বুঝতে পারে না। তারা দেখতে পায় রেইসকে একটা রুমে নিয়ে তার দেহটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। সেখানে একদল এলিয়েন তার দেহটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতেছে এবং তার মাথা থেকে তার মেমোরি এক্সট্র্যাক্ট করতেছে। মেমোরি এক্সট্র্যাক্ট মানে তার মাথার মেমোরিতে যতগুলো স্মৃতি ছিল, যতগুলো ঘটনা ছিল, সব ঘটনাগুলো সে দেখতে পায়। এতে তারা কেলিকেও দেখতে পায় এবং কেলির টোটাল টিমকে দেখতে পায়। আসলে এই ওরিসিস শিপ নিজেই ছিল একটা এলিয়েন এআই শিপ। রেইচ আর বেঁচে নেই, কিন্তু তার শরীর এখনো কথা বলে চলছে। প্রতিটি স্নায়ু খুলে পড়ে আছে একটা বইয়ের পাতার মতো। এই বায়োলজিক্যাল অ্যানালাইসিস চালানোর সময় এবং স্ক্যানিং প্রসেস চলার সময় কেলিরা তার দেহ দেখে ফেলে। কেলি রবিকে জিজ্ঞেস করে যে এই এলিয়ান বডিগুলো কতগুলো আছে। রবি বলে এটা কয়েক ডজনের মতো হবে হয়তো। ভিনগ্রহী প্রাণীরা লম্বা, চোখহীন মানব দেহ, যাদের বর্মযুক্ত চামড়া আছে, ধারালো নখ এবং শক্তিভিত্তিক ঢাল রয়েছে। তো কেলি এবং রবির যে সম্পর্ক সেটা কিছুটা শীতল হয় এবং দুজন দুজনের সঙ্গে অফিসিয়ালি পরিচয় হয়। দুজন দুজনের নাম বলে এবং তাদের মধ্যে বোঝাপড়াটা কিছুটা স্ট্রং হয়। এতে বোঝা গেল তাদের মধ্যে অবিশ্বাস কিছুটা হলেও কমেছে। আসলে রবি ছিল রাশিয়ান এবং কেলি ছিল আমেরিকান। স্বভাবতই দুই দেশের মধ্যে টানাপোড়েন আছে, সো ন্যাচারালি তাদের মধ্যেও টানাপোড়েন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই জাহাজে যে পদে পদে বিপদ, সেখানে দুইজন যদি আলাদাভাবে কাজ করে তাহলে সাফল্য পাওয়ার সম্ভাবনা জিরো। সো তারা ডিসাইড করে তারা একসঙ্গে কাজ করবে। আর যেহেতু রবি এখানে অনেকদিন ধরে আছে, সো জাহাজের অনেক তথ্য তার কাছে আছে। এই তথ্যগত সাপোর্ট কেলির লাগবে। কেলির যতই যুদ্ধের দক্ষতা থাকুক, তার এই তথ্যগত সাপোর্টের জন্য হলো রবির সঙ্গে ভালো একটা সম্পর্ক থাকা দরকার। সেটাই হয়। রাবি যেহেতু জাহাজে দীর্ঘদিন ধরে ছিল, সে কেলিকে বলে যে এখানে মানুষকে খাদ্য হিসেবে তারা প্রক্রিয়াজাত করে এবং মানুষকে তারা খাদ্য হিসেবে ব্যবহার করে। মানে মানুষ সিম্পলি তাদের কাছে একটি শিকার এবং পশুপালের মতো। তো তারা টোটাল টিম একসঙ্গে আগানোর সিদ্ধান্ত নেয়। তারা আগায়, তারা সামনে দেখে একটা অন্ধকার রুম এবং সেখানে অসংখ্য কাচের টিউব আছে। প্রতিটি টিউবের ভেতরে একজন করে মানুষ। রবি বলে এগুলো হচ্ছে স্লিপার, তার মানে এই মানুষগুলো হচ্ছে একটি করে সাবজেক্ট। তাদেরকে স্লিপিং এ রাখা হয়, তাদের নেচার অবজারভেশন করা হয়। এরা কেউই শ্বাস নিচ্ছে না, কিন্তু পুরোপুরি মৃতও না। রবি বলে এরা আসলে পূর্ববর্তী কোনো ট্র্যাপে পড়া অভিযানে আসা ভাগ্য বিড়ম্বিত মানুষ। তাদের স্মৃতি, ভয়, অভিজ্ঞতা স্ক্যান করা হচ্ছে। সেই ডাটা দিয়ে ইলিউশন বানিয়ে পরবর্তী অভিযাত্রীদের উপর প্রয়োগ করা হচ্ছে। তারা আরো সামনে আগায় যাতে কিছুটা সেফ জোন পাওয়া যায়। তারা একটা কন্টেনার এরিয়াতে যায়, যে কন্টেনার এরিয়া হচ্ছে আসলে এক প্রকার ডার্ক আর্কাইভ। এলিয়েনরা এখানে মানুষের শরীর ও স্মৃতি স্টোর করে রেখেছে। কেলি সিদ্ধান্ত নেয় একটা কন্টেনারে তারা অবস্থান নেবে, কিন্তু রবি বলে এটা বিপজ্জনক, কারণ এলিয়েনদের সাথে সরাসরি যুদ্ধ করা যায় না, তাদেরকে মেরে পালাতে হবে। কেলি একটা প্ল্যান করে যে একজনকে টোপ হিসাবে ব্যবহার করে একটা পজিশন থেকে তাদের উপর অ্যাটাক করা যায় কিনা। টোপ হিসাবে জ্যাক্স যায়
এবং একটি করিডোরে গান গায় যাতে এলিয়েনরা তাকে ফলো করে। এলিয়েনরা যখন আসে তখন জ্যাক্স তাদেরকে নিয়ে কন্টেনারের দিকে যায় এবং পূর্বেই পজিশন নিয়ে থাকা কেলিরা তাদের উপর আক্রমণ করে এবং সবগুলোরে মেরে ফেলে। এই অপারেশনের সাকসেস দেখে কেলি ডিসাইড করে পরবর্তী অপারেশনগুলো সেম ভাবে তারা করবে, একজনকে টোপ হিসাবে ব্যবহার করবে এবং গুলি করে সবাইকে মেরে ফেলবে। কিন্তু রবি বলে ব্যাপারটা সহজ না, তাদের যারা লিডার তারা তোমাদের টোপ গিলবে না। এলিয়ান লিডাররা বুলেট প্রুফ শিল্ড ব্যবহার করে যেটা গুলাগুলি থেকে নিজেদেরকে প্রোটেক্ট করে। তো তারা যখন এলিয়েনদের একটা টিমকে ধ্বংস করে তখন বাকি তাদের এলিট টিম চলে আসে যাদের কাছে বুলেট প্রুফ শিল্ড ছিল। তো তারা বেগতিক দেখে এবং তারা যখন বুঝতে পারে এদের সঙ্গে তারা পারবে না তখন তারা পিছু হটে এবং এলি তার সকল টিম মেম্বারদের পিছন দিয়ে কোনো একটা জায়গায় পালিয়ে যেতে বলে। তারা পালাতে থাকে এবং গিয়ে একটি ম্যানহোলে পড়ে, যে ম্যানহোল ছিল মানুষের ডেড বডিতে ভরা। তো তারা খুব এম্বারেসিং সিচুয়েশনে পড়ে যায়। তখনই বের হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আনিয়া। যেহেতু তাদের দলে রবি ছিল, আনিয়া চিনে ফেলে এবং রবি আনিয়াকে মা বলে ডাক দেয়। তো আনিয়া তাদেরকে সেখান থেকে উপরে তোলে। আনিয়াকে দেখা যায় কিছুটা ক্লান্ত, মানসিকভাবে যথেষ্ট দুর্বল। বলেছিল সে অনেকদিন ধরে এই জাহাজে অবস্থান করতেছে, স্পেসিফিক কতদিন ধরে তার কোনো হিসাব তার কাছে নাই, তবে 30-40 বছর হবে হয়তো। প্রথমে কেলিরা তাকে সন্দেহ করে। কেলির বেশি শক্তি থাকলেও আনিয়ার কাছে ছিল প্রচুর তথ্য। তারা সিদ্ধান্ত নেয় একই সঙ্গে কাজ করার এবং আনিয়াই জানে এই জাহাজ থেকে কিভাবে বের হতে হবে। সো আনিয়াই একমাত্র সূত্র যে এখান থেকে বেরিয়ে আসার উপায় জানে, কারণ আনিয়া বলে এই জাহাজ কিভাবে স্মৃতি মুছে ফেলে, কিভাবে ভয় তৈরি করে। তো আনিয়া রবিকে প্রশ্ন করে যে সেই মিশনটা কেন ব্যর্থ হয়েছিল। তার মানে কয়েক বছর আগে রবিরা এসেছিল তার মাকে উদ্ধার করতে একটি মিশন নিয়ে। তো এই ব্যর্থ মিশনে রাবির সঙ্গে ছিল কনস্টান্টিন। কনস্টান্টিন ছিল রাবির একজন প্রিয় মানুষ। তো তাদের মিশনটি ব্যর্থ হয় এবং কনস্টান্টিন সেখানে মারা পড়ে। শুধু রাবি বেঁচে থাকে। রাবি, আনিয়া এবং কেলির টোটাল টিম সবাই এক হয়ে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় এই মিশনটি শেষ করতে হবে। আনিয়া তাদেরকে জানায় এই শিপটা শুধুমাত্র একটা পরীক্ষা নয়, এটা পৃথিবীর দিকে এগিয়ে যাওয়া এক ধরনের হুমকি যা মানুষের মন, স্মৃতি, বিশ্বাস সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিতে পারে। শিপের কোর মানে কোর রিয়েক্টর, যেটা ধ্বংস করতে পারলে জাহাজটি ইনঅ্যাক্টিভ করা যাবে। তার মানে এই কোর রিয়েক্টর থেকে জাহাজটি পুরোপুরি নিয়ন্ত্রিত হয়। কোনোভাবেই এই শিপকে পৃথিবীতে ফিরে যেতে দেওয়া যাবে না। তারা একটা কমিউনিকেশন রিলে স্থাপন করার চেষ্টা করছে। এটি স্থাপন হয়ে গেলে তারা পৃথিবী আক্রমণ করবে। আর 1977 সালে পাঠানো সেই প্রোব যাতে পৃথিবীর যে তথ্য দেওয়া ছিল সেগুলো তাদেরকে আরো সাহায্য করেছে আক্রমণ করার জন্য। তার মানে আনিয়া বোঝাতে চাইছে এই প্রোবটি আমাদের আরো ক্ষতি করেছে, যেটা 1977 সালে নাসা পাঠিয়েছিল ভিন গ্রহের কোনো প্রাণীর খোঁজে এবং কোনো প্রাণী যদি থেকে থাকে তাহলে পৃথিবীর সঙ্গে যোগাযোগ যাতে স্থাপন করে সেটা সহজ করার জন্য। শিপের কোর রিঅ্যাক্টর ধ্বংস হলে শিপ আর কোনো মস্তিষ্ক স্ক্যান বা ইলিউশন করতে পারবে না, পৃথিবী বেঁচে যাবে। কেলি আনিয়াকে বলে যে এত কিছু তুমি কিভাবে জানো। সে বলে যে এটা সে শুনতে পারে, এটা এক গিফট তার জন্য। তারা সিদ্ধান্ত নেয় যে তারা কোর রিঅ্যাক্টরটা অ্যাটাক করে ধ্বংস করে দেবে। তারা প্ল্যান সাজায়। আনিয়া, কেলি এবং নাস ভেন্টিলেটর শিল্ড দিয়ে ঢুকে এবং রুমে ঢোকার জন্য অপেক্ষা করতে থাকে। কোর রুমের প্রহরী এলিয়ানদের রুম থেকে বের করে আনার জন্য কেলি ও রোদেল যায় বাহির দিয়ে আক্রমণ করার জন্য, যাতে এলিয়ানরা বিভ্রান্ত হয়ে রুম থেকে বাইরে আসে। আনিয়া একটা ফায়ারপ্রুফ শিল্ড দেয় কেলিকে যাতে সে গুলি প্রোটেক্ট করতে পারে। তারা মোশন সেন্সরের সামনে গিয়ে এলিয়েনদের চ্যালেঞ্জ করে রুম থেকে বের হওয়ার জন্য। এলিয়েনরা যখন রুম থেকে বের হয় এই সুযোগে রাবি, আনিয়া এবং নাস তিনজন রশি দিয়ে রুমে প্রবেশ করে। তারা বোমা ফিট করে যার সুইচটা আনিয়ার হাতে ছিল। তারা জানতো যদি এই কোর রিঅ্যাক্টরটা ধ্বংস না করে তাহলে আর কেউ ফিরে যেতে পারবে না। ওসিরিস সব গিলে খেয়ে ফেলবে, শরীর নয় স্মৃতি। তারা ছিল ক্লান্ত, আহত, কিন্তু বেঁচে থাকার জন্য একমাত্র পথ ছিল এটাই, মৃত্যুর মুখে ঢুকে গিয়ে আগুন লাগানো। বাট আনলাকিলি আনিয়া বোমা ফিট করে যখন দেখে এলিয়ানরা পুনরায় রুমে প্রবেশ করতেছে তখন রাবি এবং নাসকে বলে যে তোমরা রুম থেকে চলে যাও। নাসকে সে বলে তুমি রবিকে দেখে রেখো। তারপর যেটা হয়, আনিয়া বোমা এক্সপ্লোর করে তার হাতে সুইচটা দিয়ে। সঙ্গে সঙ্গে এই কোর রুমটি বিস্ফোরণ ঘটে। রাবিকে ন্যাসের হাতে তুলে দেওয়া মানে আবার বাংলা ছবির মতো জিটিএ ভেবো না, এটা তাকে সেভ করার জন্য বলা হয়েছিল। তো তারা যখন বের হয় তখন বাইরে হাঁটার শব্দ পায়, তার মানে এলিয়ানরা আবারও আসতেছে তাদেরকে অ্যাটাক করার জন্য।
এটা বুঝতে পেরে ন্যাশ একটা সেফ ব্লকে রাবিকে ঢুকিয়ে সে অন্যদিকে চিৎকার করতে থাকে যাতে এলিয়ানরা তার দিকে যে মিসগাইড হয় এবং রাবি বেঁচে যায়। এবং প্ল্যান অনুযায়ী সেটাই হয়, রাবি এদিকে সেফ জোনে থাকে এবং সে এলিয়ানদেরকে অন্য একটি করিডোরে নিয়ে যেতে সক্ষম হয়। সেখানে গোলাগুলি হয়, এলিয়ানদের সে মারতে সক্ষমও হয়। নাশ বেঁচে থাকে কিন্তু কেলির সঙ্গে সে ডিসকানেক্টেড হয়ে যায়। কেলি মনে করে আমার সঙ্গে আর কেউ নেই, আমি মনে হয় একা। সে আগাতে থাকে, সামনে একটি কারাগার দেখে, এটা হয়তোবা ইলিউশন অথবা বাস্তব সেটা সে নিজেও বুঝতে পারে না। কারাগারের মধ্যে অনেক মানুষ দেখা যায় যারা হয়তোবা পূর্ববর্তী কোনো মিশনে এসেছিল, এসে আটকে গেছে। কেলি চিন্তা করে সে মানুষগুলোকে সাহায্য করবে কি করবে না। পিছনে তাকিয়ে দেখে এক এলিয়ান যোদ্ধা তার পিছনে, সে তার মাথায় হিট করে এবং কেলি পড়ে যায়। সে কেলিকে টেনে নিয়ে যায় একটি জায়গায় যেখানে মানুষের মাথা থেকে বডিটাকে আলাদা করা হয়। সেভাবেই কেলিকে ঝুলিয়ে দেওয়া হয় এবং তার মাথাটাকে কাটার জন্য অ্যাটেম্প্ট নেওয়া হয়। সে মাথাটা কাটতে যাবে, এই সময় নিচে থেকে ন্যাস শুট করে এলিয়ানের মুখ বরাবর। এলিয়ানটি পড়ে যায় এবং ন্যাস কেলিকে উদ্ধার করে। সেখান থেকে দুইজন বের হয়ে আসে। তারা রাবিকে খুঁজতে নামে, কারণ রাবিকে সেভ করা ছিল তাদের অন্যতম একটা দায়িত্ব। যেহেতু আনিয়া সেটাকে বলে গেছে, সেই দায়িত্বটা দিয়ে গেছে। আনিয়া নিজেকে উৎসর্গ করে হলেও সে দায়িত্বটা তাদেরকে দিয়ে গেছে। তারা কারাগারে যায়, কারাগারে গেট আনলক করার জন্য লিভার টানে এবং গেট আনলক হয়ে যায়, মানুষজন বের হয়ে যায়। এর মাঝে আরেক দল এলিয়ান তাদেরকে অ্যাটাক করতে আসে। কৌশলে তারা দরজার কাছে একটি বোম রেখে এলিয়ানদেরকে কল করে এবং এলিয়ানরা যখন আসে তখন বোম বাস্ট করে এলিয়ানদেরকে মেরে ফেলে এবং গেটটা লক করে, এলিয়ানদের বোমায় মেরে ফেলে। তো ন্যাশ মনে করেছিল সকল এলিয়ান মনে হয় মারা গেছে। সে খুশিতে লাফাইতেছিল এবং ন্যাশ দেয়ালের ধারে যখন হেলিয়ে আনন্দ উদযাপন করতেছিল তখন দেয়ালের ওপাশ থেকে এক এলিয়ান তার বুকে ছুরি বসিয়ে দেয় এবং দরজাটা যখন খুলে তখন দেখা যায় এক দুর্ধর্ষ এলিয়ান যোদ্ধা বের হয়। তো ন্যাশ মারা পড়ে। কেলি রাবিকে পিছনে দূরে সরে যেতে বলে এবং সেফ জোনে চলে যেতে বলে। সে সিদ্ধান্ত নেয় সেই এলিয়ানকে সে একাই ডিফেন্ড করবে। এলিয়ানকে কল করে, এলিয়ান আসে, পুরোপুরি আঘাত করে এবং কেলি মোটামুটি আহত হয়ে যায়। কেলিকে এলিয়ান যথেষ্ট মারে। মনে হয়েছিল কেলি মনে হয় আজ শেষ, কিন্তু যোদ্ধা শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচে। কেলিও ঠিক একটা প্ল্যান করলো। একটি দরজার পাশে লিভারে পা রেখে এলিয়ানকে কল করলো এবং চ্যালেঞ্জ করলো। এলিয়ান রাগে যখন তার দিকে আসতে চাচ্ছিল, ঠিক দরজার কাছে আসা মাত্রই সে দরজার লিভারে চাপ দেয় যাতে দরজা দ্রুত যখন ক্লোজ হয়ে যায়। এর মাঝে এলিয়ানটি পিষে মারা পড়ে। সম্ভবত এই এলিয়ানটি ছিল জাহাজের শেষ এলিয়ান। তারপর কেলি যায়, গিয়ে দেখে রবি উপরের দিকে তাকিয়ে আছে অদ্ভুত ভাবে। কেলি যায়, গিয়ে সেও কিছু একটা দেখে যেটাতে সেও অদ্ভুত ভাবে তাকিয়ে হাতের অস্ত্র ফেলে দেয়। তো তারা উপরে উঠে দুইজনেই তাকায়। আসলে তারা শিপ থেকে বাস্তব পৃথিবীকে দেখতে পায়, সেই নীল গ্রহ যার জন্য পুরো লড়াই। এটাই সেই পৃথিবী যেটা থেকে রাবি অনেকদিন ধরে বিচ্ছিন্ন এবং সে মনে করেছিল হয়তোবা আর কোনোদিন পৃথিবীতে ফেরা হবে না। তার অপলকভাবে তাকিয়ে থাকে পৃথিবীর দিকে। এটা তাদের কাছে বাস্তব অস্তিত্ব, কোনো ইলিউশন না। কেলির জন্য এটি একটি মিশনের সার্থকতা। এত কিছু হারিয়ে অবশেষে যে পৃথিবী বাঁচানোর শপথ নিয়েছিল সেটা সামনে। রবি স্তব্ধ, তার চোখে বিস্ময়, যেন প্রথমবার কিছু একটা দেখছে যেটা সত্যি। এই পৃথিবী দেখা মানে শুধু ফিরে আসা না, বরং ফিরে পাওয়া নিজেদের বাস্তবতা ও নতুন ভবিষ্যতের সম্ভাবনা। যখন নাসা 1977 সালে একটা ছোট্ট সোনালী ডিস্ক পাঠিয়েছিল মহাকাশে, তারা জানতো না এই বার্তায় কারা সাড়া দেবে। স্বপ্ন দেখেছিল কেউ যদি দেখে বুঝবে আমরা কারা, কিভাবে বাঁচি, কিভাবে ভালোবাসি। বহু বছর পরে সেই সাড়া এলো, কিন্তু উত্তরের ভেতরে ছিল প্রশ্ন। এই যুদ্ধ, এই বিভ্রম, এই চিৎকার, এ কি আমাদেরই প্রতিচ্ছবি? ওসিরিস শুধু একটা সৈনিকের লড়াই নয়, এটা মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার গল্প। ছবিটি পরিচালনা করেছেন উইলিয়াম কাফম্যান। তো মুভিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোর মতামত কমেন্টসে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।